এবার এআই দিয়ে তৈরি করা হলো তারেক রহমানের ডিপ ফেক ভিডিও। তারপর গুজব ছড়ানো হলো তারেক রহমানের ভেরিফাইড ফেসবুক পেজ নাকি বন্ধ হয়ে গেছে। শুধু তাই না, বিএনপিকে জড়িয়ে পুলিশের বক্তব্যের একটি ফেক ভিডিও বিভ্রান্তি ছড়িয়েছে টিকটকে। ওদিকে মির্জা আব্বাস নাকি নাসিরউদ্দিন পাটোয়ারীকে সরাসরি হত্যার হুমকি দিয়েছেন, অথচ দাবিটি সম্পূর্ণ মিথ্যা। বাস্তবতা হলো নাসিরউদ্দিন পাটোয়ারীকে নিয়ে ভিন্ন একটি ঘটনার সাথে জুড়ে দেয়া হয়েছে মির্জা আব্বাসের নাম। চলুন দর্শক, শুরুতেই কিছু ফ্যাক্ট চেক দেখে নিই। এবার জনাব তারেক রহমান 9.9 নামের একটি ফেসবুক পেজ থেকে নিজেকে তারেক রহমান দাবি করে ছড়িয়ে দেওয়া হলো ডিপফেক ভিডিও। সেখানে দাবি করা হয় রিপোর্টের কারণে তারেক রহমানের ভেরিফাইড ফেসবুক পেজ বন্ধ। 24 সেকেন্ডের এই ভিডিওটি 10 লক্ষেরও বেশি বার দেখা হয়েছে এবং 56,000-এরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। তবে রিউমার স্ক্যানার টিম জানায় প্রচারিত ভিডিওটি আসল নয়। তাছাড়া তারেক রহমানের ভেরিফাইড ফেসবুক পেজটি এখনও অ্যাক্টিভ এবং নিয়মিতই পোস্ট করা হচ্ছে। শুধু ফেসবুকেই নয়, বিএনপিকে জড়িয়ে টিকটকেও ছড়িয়ে দেওয়া হয়েছে এআই নির্মিত ভুয়া ভিডিও। আপত্তিকর 7টি কারণ দেখিয়ে বিএনপিকে ভোট না দেওয়ার দাবিতে একজন পুলিশের বক্তব্যের একটি ফেক ভিডিও বিভ্রান্তি ছড়িয়েছে টিকটকে। তবে যাচাই করে দেখা গেল ভিডিওটি আসল নয়, এআই দিয়ে বানানো, আর দাবিটিও সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ওদিকে সম্প্রতি নাসিরউদ্দিন পাটোয়ারীকে মির্জা আব্বাসের সরাসরি হত্যার হুমকি এমন সংবেদনশীল দাবিতে কালের কণ্ঠ লোগো সংবলিত একটি ভুয়া ফটোকার্ড ফেসবুকে ছড়িয়েছে। তবে দাবিটি সম্পূর্ণ মিথ্যা। দেশের বিশ্বস্ত গণমাধ্যমগুলোতে এই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। কালের কণ্ঠের ভিন্ন একটি ফটোকার্ডকে সম্পাদনা করে এই গুজব ছড়ানো হয়েছে। এখানেই শেষ নয়, ডিজিটাল কারসাজি দিয়ে বিএনপির প্রেস বিজ্ঞপ্তি নকল করে ফেসবুকে প্রচার করা হয়েছে। সেখানে দাবি করা হয় সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় কুমিল্লা 7 আসনের সংসদ সদস্য প্রার্থী ডক্টর রেদওয়ান আহমেদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু বাস্তবে এমন কিছুই ঘটেনি। বিএনপিও এমন কোনো প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। দর্শক, আজকে ফেক নিউজ স্ক্যানারের প্রতিবেদন তৈরি করতে গিয়ে দেখা গেল নির্বাচনকে ঘিরে অপতথ্য ছড়ানোর সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠেছে এআই প্রযুক্তি। এক্ষেত্রে গুজবের টার্গেটে আছে রাজনৈতিক দল হিসেবে বিএনপি এবং দলটির নেতারা। এই বাস্তবতায় সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, বরং গণমাধ্যমের খবরগুলোতেই আস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। শায়ক দাস, 71। প্রতিবেদন দেখছিলাম এবং দেখা যাচ্ছে যে রাজনৈতিক দলগুলোকে, বিশেষ করে আমরা যদি লক্ষ্য করি যে বড় দল হিসেবে বিএনপির প্রতি যেন গুজব যারা ছড়াচ্ছে তাদের টার্গেট আলাদাভাবে দেখা যাচ্ছে। এসব নিয়ে কথা বলবো। আমাদের সাথে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু আছেন, তার কাছে চলে যাচ্ছি। স্বাগত জানাচ্ছি আপনাকে 71-এ। আমরা প্রতিবেদনে দেখছিলাম এবং সবগুলো গুজবেই কোনো না কোনোভাবে বিএনপিকে টার্গেট করা হয়েছে কিংবা নির্দিষ্ট নেতা কর্মীদেরকে টার্গেট করা হয়েছে। এর বাইরেও নানা ধরনের গুজব প্রতিদিনই বের হচ্ছে। সব হয়তো আমাদের চোখে পড়ে না বা সব হয়তো ভাইরাল হয় না। তবে আমরা যেটি দেখতে পাচ্ছি যে নির্বাচন যতই কাছে এগিয়ে আসছে ততই রাজনৈতিক গুজব, নির্বাচন কেন্দ্রিক গুজব এবং দলকে বা নেতাকে টার্গেট করে গুজবের সংখ্যা বাড়ছে। কি বলবেন? জি, আপনাকে ধন্যবাদ। প্রথমেই আমি 71-কে ধন্যবাদ জানাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ফেক নিউজের ব্যাপারে আপনার নিয়মিত অনুষ্ঠান করেন এবং অনুষ্ঠানে আপনাদের যাদেরকে ডাকেন তাদের মুখ থেকে আসল ঘটনা শোনার চেষ্টা করেন। এটি যে কোনো রাজনৈতিক দলের জন্য, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং অন্যান্য যারা এই ফেক নিউজের শিকার হন, এআই এর মাধ্যমে তাদের ক্ষতিগ্রস্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে, সেই জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। আপনারা যে কয়টা প্রসঙ্গ সামনে নিয়ে এসেছেন, বিশেষ করে আমাদের চেয়ারম্যান, বিএনপির চেয়ারম্যান এবং সম্ভাব্য আগামী দিনের দেশের কান্ডার হিসেবে যাকে উল্লেখ করা হচ্ছে জনাব তারেক রহমান সম্বন্ধে অত্যন্ত পরিকল্পিতভাবে একটি মিথ্যা প্রসঙ্গ সামনে এনে তার বক্তব্য প্রচার করার
চেষ্টা করা গেছে। এটা আজকে প্রথম হচ্ছে এমন না, প্রায় নিত্যদিনই তিনি টার্গেট হচ্ছেন এই কারণে তিনি এখন সব থেকে বৃহৎ রাজনৈতিক দল, যাকে ঘিরে বাংলাদেশের মানুষ আগামী দিনে স্বপ্ন দেখছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সেই দলটি এবং সেই দলের প্রধান নেতা জনাব তারেক রহমান যদি বিতর্কিত করা যায়, তাহলে পরে যে গোষ্ঠীটা এটা করছে তাদের ফায়দা লোটা সহজ হয়। যেমন বিএনপির প্যাড বানিয়ে বিএনপির নামে যেসব প্রেস রিলিজ দেওয়া হচ্ছে সেগুলো ফেক, এবং যখন যতটা বিএনপির নজরে আছে, বিএনপির কার্যালয় থেকে নিয়মিতভাবে এটা প্রতিবাদ করা হচ্ছে। কিন্তু তারপরেও এই নির্বাচনী মৌসুমে যেভাবে কোমর কাছা দিয়ে নেমেছে আমার কাছে মনে হয়েছে, তাতে আগামী দিনে আরো ভয়ঙ্কর কিছু অবস্থা আসতে পারে। সেটার জন্য আমার দল, সুশীল সমাজ, এমনকি আপনারা যারা উদ্যোগী হয়ে এই অনুষ্ঠান করছেন ৭১কে, আরো হয়তো তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে, আরো কঠোরভাবে এগুলো করতে হবে। আমি নিজেও যখন সোশ্যাল মিডিয়া এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মিডিয়া, কিন্তু এই মিডিয়ার বিশ্বাসযোগ্যতা অপপ্রচারকারী বা স্বার্থন্বেষী মহল বিশেষ এই মিডিয়াটিকে বলা যায় খুব বিতর্কের মধ্যে ফেলে দিয়েছে। এই মিডিয়ার কোনো সংবাদ প্রচারের পর আমাকে অনেকে জিজ্ঞাসা করছে, ভাই এই নিউজটা দেখলাম ফেসবুকে বা অন্য জায়গায়, তো এটা কি ঠিক আছে? তখন আমি তাদেরকে পরামর্শ দিয়েছি, যেসব ইলেকট্রনিক্স মিডিয়া বা প্রিন্ট মিডিয়া আপনি নিয়মিত দেখেন, সেই জায়গায় এই সংবাদগুলো আসছে কিনা, না বা এখনো পাইনি, তাহলে এটা ফেক, বিশ্বাস করার কোন কারণ। এই যে মির্জা আব্বাস সম্বন্ধে যে নিউজ, তাকে টার্গেট করে যে কথাবার্তা বলা হচ্ছে, এমনি তো তাকে একটা দল, আমি বলি মিস্টার নাসিরউদ্দিন পাটোয়ারি যেভাবে আক্রমণাত্মক ভূমিকা নিয়েছে, সেটাকে আবার যদি রংচং মিশায় আরো অন্যভাবে প্রচার করা হয়, এবং মির্জা আব্বাসের ছবি এবং বক্তব্য, তিনি একটা প্রবীণ নেতা, এদেশের ছাত্র আন্দোলন থেকে এমন কোন আন্দোলন, মানে এখনো পর্যন্ত সর্বশেষ এই যে গণ অভ্যুত্থানে তার কোনো জায়গায় অনুপস্থিত ছিল না। শেখ হাসিনা তাকে মিথ্যা মামলা জড়িত করেছে, আমরা নিজেরাও তার সঙ্গে জেলে ছিলাম, দিনের পর দিন সে জেল কেটেছে, মিথ্যা মামলায় তাকে সাজা দেওয়া হয়েছে, কিন্তু তার সম্বন্ধে এইসব কথাবার্তা গুলো বলা হচ্ছে। এবং আরেকটা যেটা চ্যালেঞ্জিং জায়গা আমি মনে করি, সেটি হচ্ছে বিভিন্ন গণমাধ্যমের লোগো নকল করে, ফটো কার্ডগুলো নকল করেও করা হচ্ছে। আপনার কাছে আসবো, এই সমস্যাগুলো নিয়ে নিশ্চয়ই আরো বিস্তারিত শুনবো, আপনার মন্তব্য জানবো। তবে একটা বিরতির সময় হচ্ছে, আপনাকে অনুরোধ করছি আমাদের সাথে থাকবার জন্য। বিরতির পর আপনার কাছেই ফিরছি আবারও। দর্শক, আজকের এই আয়োজনে এই মুহূর্তের সময় একটা ছোট্ট বিরতির, ৭১-এর সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। আমাদের সাথে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু আজ যুক্ত আছেন। চলে যাচ্ছি তার কাছে। যা আলাপ হচ্ছিল রাজনৈতিক দলগুলো, আপনার সাথে যদি আলাদা করে আমরা বিএনপিকে টার্গেট করে যেসব গুজব, সেসব নিয়েই কথা বলি। এগুলো নিয়ে আপনাদের তো রাজনৈতিক কিছু কর্মসূচি আছে, কিছু পদক্ষেপ তো রয়েছে এগুলোকে প্রতিহত করার পাশাপাশি। আপনার কাছে কি মনে হয় যে সামগ্রিকভাবে নির্বাচনকে বানচাল করার কোনো ষড়যন্ত্র এর পেছনে থাকতে পারে, এইসব গুজবের পেছনে? সেক্ষেত্রে রাষ্ট্রের কি কোনো ধরনের পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা দেখেন? অবশ্যই একটা মহল তো আছেই যাদের নির্বাচনে খুব একটা ভালো ভবিষ্যৎ নাই, কিন্তু তারা মনে করে রাষ্ট্র ক্ষমতায় তারা অধিষ্ঠিত হবে। তো তারা যদি পরিষ্কার হয় যে আসলে উল্লেখযোগ্যভাবে তাদের ভূমিকা থাকবে না, বা ওইভাবে যেভাবে ভাবছে ওইভাবে ভোট পাবে না, তারা তো নির্বাচন চাইবে না। অতীতেও তাদের নির্বাচনী রাজনীতিতে খুব একটা ভালো করতে দেখা যায়নি, সে পাকিস্তান আমল থেকে। বাংলাদেশের ৫৪ বছরের এই শক্তিটা সবসময় পরিকল্পিত। তো আমি যেটা মনে করি যে যেহেতু তাদের ভবিষ্যৎ নেই, তারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে
শোনাও যায় যে সোশ্যাল মিডিয়াতে তারা একটা বড় পরিমাণের অর্থ বিনিয়োগ করেছে প্রতিপক্ষকে ঘাইল করার জন্য। আমি নিজেও তাদের আক্রমণের শিকার হয়েছি যখন তাদেরকে মানে তাদের রাজনীতি, তাদের বক্তব্য, যেটাকে আমার মনে হয়েছে দেশের স্বার্থে বিরোধী, এমনকি গণতন্ত্র বিরোধী, তাদের অতীত নিয়ে যখন কথা বলেছে তখন তারা ঝাঁপিয়ে পড়েছে আমার বিরুদ্ধে না, আমার রাজনীতির বিরুদ্ধে, আমার দলের বিরুদ্ধে এবং আমাদের অনেক সুপ্রতিষ্ঠিত নেতৃবৃন্দের বিরুদ্ধে। এই শক্তিটা তারা যদি মনে করে যে নির্বাচন ঠেকিয়ে রাখতে পারলে তারা এখন যে সুবিধা ভোগ করছে, সবাই জানে প্রায় 3 থেকে 5টা মিনিস্ট্রি তারা হাতের কবজায় নিয়েছে গত মানে 24 সালের 5ই আগস্টের পর, এবং এই সব জায়গাগুলো তাদের দলীয় লোকজনকে পোস্টিং করে এই জায়গাগুলো তারা তাদের মতো করে ব্যবহার করছে। কিন্তু অন্যের বিরুদ্ধে যেসব কথাবার্তা বলছে সেগুলো সব ম্যাক্সিমামটাই বিএনপির বিরুদ্ধে, বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে। তো সেই কারণে আমার কাছে মনে হয়েছে কখনো কখনো তারা বলেছে যে নির্বাচনে পরিবেশ নাই, লেভেল প্লেইং ফিল্ড নাই, এই জাতীয় কথাবার্তা বলে আগে ওইটা ঠিক করতে হবে। অর্থাৎ তাদের বক্তব্য অনুযায়ী যে দুর্বলতাগুলো আছে তারা মনে করছে সেগুলো না ঠিক করতে পারলে নির্বাচনে পিছিয়ে দিতে হবে। তো সেটি যখন এই সরকার মানে নাই, আন্দোলনের হুমকি দিচ্ছে, কিন্তু তাতে তো কোনো কাজ হয়নি। সেই কারণে আমার কাছে মনে হয়েছে যে তারা এবং পার্শ্ববর্তী একটি দেশ মহল বিশেষ তারা কিন্তু এই দেশে একটা ভালো নির্বাচন হোক, বা মানুষ যেটাই গত 3টি নির্বাচনে ভোট দিতে পারেনি সেই ভোটাধিকার ফিরে আসুক, এটা তারা চায় না। সেই কারণে আমাদেরকে যারা গণতন্ত্র প্রিয়, ভালো নির্বাচনের পক্ষে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, স্থিতিশীলতা সপক্ষে তাদেরকে সজাগ থাকতে হবে। অনেক ধন্যবাদ। আপনার কাছ থেকে আমরা আপনার মন্তব্যের পাশাপাশি এখনকার যে পরিস্থিতি সেটির উপর একটি আলোকপাতও শুনছিলাম। ধন্যবাদ আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, আমাদেরকে আলোচনায় সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে এতক্ষণ আলোচনায় ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। কথা হচ্ছিল তার সাথে। আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে। আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fakenewscanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখেই ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। থাকুন ৭১-এর সাথে।